গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা আর একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই আলোচনাটাই আসবো। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালোভাবে চলছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, কিংবা সরাসরি আমাকে ফোনের মাধ্যমে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারো। আজকে আমরা পার্ট 1 সেকেন্ড সেমিস্টার অনার্স নিয়ে মূলত আজকে আলোচনা করব। তোমাদের CC3 পেপারের একটা নতুন ইউনিট নিয়ে আলোচনা করব আজকে আমরা। তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের যে সিলেবাসটা আছে CC3, সেই সিলেবাসের একটা পিকচার আমি এখানে দিয়েছি। সেখানে আজকে আমরা মূলত যে গ্রিন কালারের যে মেনশন করার যে টপিকটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ তোমরা সকলে নিশ্চয়ই, ন্যাশনাল বিল্ডিং ইন ইন্ডিয়া মেজর চ্যালেঞ্জ, এই যে টপিকটা রয়েছে এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব মূলত আমাদের জাতি গঠন প্রক্রিয়ার প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব। এবং সেটা আলোচনা করার পূর্বে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে, জাতি গঠনের ধারণা, এটা নিয়ে আমাদের প্রথমে জানতে হবে। আমরা যদি জাতি গঠনের ধারণা যদি না জানি তাহলে পরে আমাদের পক্ষে এই ভারতের জাতি গঠনের প্রতিবন্ধকতা যে বিষয়টা রয়েছে সেটা আমাদের আলোচনা করা সম্ভব নয়। সেই জন্য আমরা প্রথমে এই বিষয়টা জেনে নেব, জাতি গঠনের ধারণা বা কনসেপ্ট অফ নেশন বিল্ডিং, এই জিনিসটা নিয়ে আমরা প্রথমে জানবো। তা আমাদেরকে প্রথমে যেটা আমরা সকলেই জানি কম বেশি, সেটা হচ্ছে ভারতবর্ষের মানুষ জাতীয়তাবাদ সম্পর্কে কোনো রকম ধারণা ছিল, এবং জাতীয়তাবাদ থেকে জাতি গঠনের বা জাতি সম্পর্কে কনসেপ্টটা আমাদের এসেছে। জাতীয়তাবাদের ধারণাটা ভারতবাসীদের মধ্যে প্রথমত ছিল না। যখন আমরা দেখছি ব্রিটিশরা ভারতবর্ষে রাজত্ব করছে, সেই সময় ব্রিটিশদের থেকেই ভারতবর্ষের মানুষ জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা গড়ে ওঠে, এবং সেখান থেকেই তারা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে আসে। এবং যখন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, এবং স্বাধীনতার সঙ্গে সঙ্গে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আকার বা যে বিষয়টা সবচাইতে বড় আকার ধারণ করছে সেটা হচ্ছে জাতি গঠন করা। এই জাতি গঠনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেহেতু ভারতবর্ষ যখন আমরা দেখছি তৈরি হচ্ছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের সবচাইতে যে আমরা যেটা ওয়েস্টার্ন ন্যাশনালিজমের সঙ্গে আমরা যদি ইন্ডিয়ান ন্যাশনালিজমের যে পার্থক্য করি, তো ওয়েস্টার্ন ন্যাশনালিজম আমরা যেটা দেখি একটা ভূখণ্ড, একটা ভাষাভাষী মানুষ, একটা ধর্মাবলম্বী মানুষ, এই সমস্ত বিষয়গুলো দেখি, এবং যার ফলে খুব সহজে একটা জাতি গড়ে ওঠে। কিন্তু ভারতবর্ষের বিষয়টা ছিল সম্পূর্ণ আলাদা। ভারতবর্ষে আমরা দেখেছি বিশাল আয়তন, ভৌগোলিক দিক থেকে বিশাল আয়তনের দেশ একটি, ভারতবর্ষের জনসংখ্যা বিপুল, ভারতবর্ষের বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস, এবং এই যে একটা বৈচিত্র্যপূর্ণ পরিবেশ, সেই পরিবেশে জাতি গঠন করা বা জাতীয়তাবাদ বা জাতীয় সংহিতি যেটার কথাই বলি, সেটা গঠন করা কিন্তু একটু কষ্টকর ব্যাপার ছিল। যদিও ভারতবর্ষের এই ভারতবাসীরা মূলত আমরা যদি বলি ফিজিক্যালির চাইতে মেন্টালি ভাবে আমাদের জাতি গঠন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, আবেগের দ্বারা তাড়িত হয়ে ভারতবর্ষের মানুষ কিন্তু জাতি গঠন করেছে, এবং ভারতবর্ষের জাতি আজকে বেশ বা ভালোভাবে বিশ্ব দরবারে আজকে সম্মানিত হয়েছে। তা আমরা একটু বেরিয়েছি জাতি গঠনের জায়গাটায় আমরা মূলত আলোচনা করব। বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতি গঠন বিষয়টাকে আলোচনা করেছে। আমরা সাধারণভাবে যে কথাটা বলতে পারি, যেটা সাধারণভাবে দেশ ও দেশবাসীর যে বৈষয়িক উন্নতিকে বোঝানোতে চাই, অর্থাৎ দেশ ও দেশবাসীর যে বৈষয়িক উন্নতি, অর্থাৎ যে অবস্থায় আছে, আমরা 1947 যে অবস্থা দেখেছিলাম ভারতবর্ষ যখন ব্রিটিশদের হাত থেকে নিচ্ছে, তার পরবর্তী সময় তাদের যে উন্নয়ন, অর্থাৎ দেশের এবং একই সঙ্গে দেশের নাগরিকদের যে উন্নয়নের জায়গা, সেটাকে অনেকজন জাতি গঠন সম্পর্কে বলেছে। এছাড়া আরও যদি আমরা ডিটেলসে বলি জাতি গঠন সম্পর্কে, তাহলে আমরা বলতে পারি উচ্চ হারে উৎপাদন, সম্পদ সৃষ্টি, গৃহ নির্মাণ, সড়ক নির্মাণ, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বিস্তার প্রভৃতি অনেকের কাছে জাতি গঠন হিসাবে প্রতিপন্ন হয়। তাহলে অর্থাৎ আমাদের একটা মানুষের বা একটা নাগরিকের যে সমস্ত সুযোগ সুবিধা একটি রাষ্ট্রের কাছ থেকে সে আশা করে, সেই সমস্ত বিষয়গুলো যখন রাষ্ট্র তৈরি করতে সক্ষম হবে, তখন আমরা বলতে পারি একটি রাষ্ট্র জাতি গঠন সম্পূর্ণ হয়েছে। এছাড়াও আমরা যেটা আরও বলতে পারি,
সেটা হচ্ছে জনপরিসংখ্যা, প্রাকৃতিক সম্পদের পরিসংখ্যা, সম্পদ সৃষ্টির পরিসংখ্যা, রাজ্যের ক্ষেত্রে সীমানা, আঞ্চলিক অখণ্ডতা প্রভৃতির ভিত্তিতে একটি রাষ্ট্রের পরিকাঠামো প্রতিষ্ঠিত হয় এবং এই সমস্ত উপাদান জাতি গঠন বা জাতিরাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে। তাহলে এই যে আমরা যে সমস্ত উপাদানের কথা বললাম, অর্থাৎ কী পরিমাণে প্রাকৃতিক সম্পদকে পরিবর্তিত করে সম্পদ হিসাবে কাজে লাগাতে পারছে, বা রাজ্যক্ষেত্রে সীমানা বা আঞ্চলিক যে অখণ্ডতার বিষয়টা আছে এটা কীরকমভাবে বজায় রাখছে। এই যে আমরা যেটা এর আগে আলোচনায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে একাধিক ভাষার মানুষ বসবাস করে, তাহলে কিভাবে তারা আঞ্চলিক ক্ষেত্রের সঙ্গে একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, এই সমস্ত বিষয় কিন্তু জাতি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কিন্তু বিরাটভাবে কিন্তু কাজে আসে। তাহলে আমরা বুঝতে পারছি জাতি গঠন বিষয়টা কি। জাতি গঠন বলতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে দেশ এবং একই সঙ্গে দেশের বসবাসকারী জনগণের বৈষয়িক, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলোর খুব দরকার একটা নাগরিকের বেঁচে থাকার জন্যে, সেই সমস্ত বিষয়গুলো যখন উন্নয়ন সম্ভব হবে তখনই আমরা সেই রাষ্ট্রের বলবো জাতি গঠন সম্পন্ন হয়েছে। আজকে আমরা মূলত যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে টপিকটার কথা আমি বললাম সেটা হচ্ছে প্রবলেমস অফ নেশন বিল্ডিং ইন ইন্ডিয়া। আমরা ভারতের জাতি গঠনের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে বললাম আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার কথা বললাম, বা আমরা বাড়ি নির্মাণের কথা বললাম, বা আমরা রেল যোগাযোগ ব্যবস্থার কথা বললাম, বা আমাদের জীবনযাত্রার উন্নয়নের কথা বললাম, শিক্ষা বিস্তারের কথা বললাম, এবং সর্বোপরি আমাদের ভারতবর্ষকে অখণ্ড রাখার যে কথাটা আমরা বলছি, অর্থাৎ জাতীয় সংহিতি, ন্যাশনাল ইন্টিগ্রেশনের যে কথাটা আমরা বলছি, সেটা কতটা ভালোভাবে আমাদের ভারতবর্ষ প্রতিষ্ঠিত করতে পারছে না বা পেরে উঠছে না, তার কি প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আর এই বিষয়টাই। তা আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমি বিভিন্ন ওখানে ছবি ব্যবহার করার চেষ্টা করেছি। তোমরা এই পিকচারটা দেখতে পাচ্ছ, ভারতবর্ষের গঠন সম্পর্কে আলোচনা এই ছবিতে বোঝা যাচ্ছে। তাছাড়া আমাদের ইউনিটি খুব দরকার, ভারতবর্ষের একাত্মবোধ একটা দরকার, আমরা এইসব দেখতে পাচ্ছি। আমরা আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা শুরু করব, প্রবলেমস অফ নেশন বিল্ডিং ইন ইন্ডিয়া নিয়ে আমরা আলোচনা শুরু করব। আমরা প্রথমে যে তোমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছ সেই পয়েন্টটা হচ্ছে সবচাইতে বড় আমাদের ভারতবর্ষের জাতি গঠনের সবচাইতে বড় সমস্যা বা প্রতিবন্ধকতা। এই পয়েন্টটা আলোচনা করার পূর্বে একটু আমি এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব, বিভিন্ন তাত্ত্বিক কী ভাবেন সেটা নিয়ে একটু আমি আলোচনা করব। শ্রীনিবাস ও রজনী কোঠারির মতে ভারতীয় সমাজতত্ত্ববিদ তথা রাজনীতি বিশেষজ্ঞদের ইতিবাচক অভিমত অনস্বীকার্য, কিন্তু বিশ্বের বিশেষভাবে অগ্রবর্তী আধুনিক জাতিসমূহের তুলনায় ভারত এখনও অনেক পিছিয়ে। তারা বলছেন বিশেষত ইউরোপের ও আমেরিকা জাতিসমূহের পরিপ্রেক্ষিতে ভারতীয়দের অর্থসামাজিক অবস্থা পশ্চাৎপদ। জাতীয় জনসমাজ গঠনের জন্য যে সমস্ত উপাদান প্রয়োজনীয় প্রতিপন্ন হয় তার অনেকগুলি এই দেশে অনুপস্থিত, না হয় বিশেষভাবে দুর্বল। স্বভাবত ভারতের জাতি গঠনের ক্ষেত্রে উদ্যোগী জননেতাদের বহু ও বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। এই সমস্ত প্রতিবন্ধকতার জন্য জাতি গঠনের প্রয়াস প্রক্রিয়া পদে পদে প্রতিহত হয়েছে এবং হচ্ছে, এবং আমরা এর পরবর্তী সময় সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলিকে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যে দুটি দেশের সঙ্গে আমরা তুলনা করছেন এই রজনী কোঠারি এবং শ্রীনিবাস, আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি এরা এত বড় তাত্ত্বিক। আমরা যে উন্নত দেশ নিয়ে আলোচনা করছেন এবং উন্নত দেশে যে জাতি গঠন প্রক্রিয়াতে আমরা দেখছি সেখানে যত বেশি পরিমাণে মানুষ সুযোগ সুবিধা লাভ করতে পারছে, আমাদের ভারতবর্ষে সেটা করতে সম্ভব হয়নি। তাহলে আমাদের নিশ্চয়ই কোনো ফল্ট রয়েছে। আমাদের জাতীয় যে নেতৃত্ব রয়েছে সেই সমস্ত নেতৃত্বরা চাইছে, কিন্তু তারা যখনই এই সমস্ত গঠন করতে যাচ্ছে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করতে শুরু করব, সেটা হচ্ছে দারিদ্র্যের অভিশাপ। এটা আমাদের ভারতবর্ষের সবচাইতে বড় সমস্যা জাতি গঠনের ক্ষেত্রে। আমাদের ভারতবর্ষ আর্থসামাজিক রাজনৈতিক এই যে বিষয়গুলো রয়েছে এই দিক থেকে ভারতের প্রগতি প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং এই সমস্ত সমাধানের পথ মূল বাধা হিসাবে আমরা দেখতে পাচ্ছি দারিদ্রতাকে। অর্থাৎ অর্থসামাজিক পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি
নৈতিকতা প্রভৃতি এই যে সমস্ত বিষয়গুলি রয়েছে একটা রাষ্ট্র এগিয়ে যাওয়ার জন্যে, এই সমস্ত বিষয়গুলির সবচাইতে বড় বাধা হচ্ছে দারিদ্রতা। এবং দারিদ্র ভারতীয় জনজীবনের একটি বিরাট বড় অভিশাপ। এবং ভারতীয় জনজীবনের যে কোনো সমস্যার সমাধানে প্রয়াসী হলেই প্রতিপন্ন হবে যে দারিদ্র অভিশাপ থেকে মুক্তি ব্যতি রেখে জাতীয় জনজীবনের কোনো সমস্যাই সাম্যক সমাধান সম্ভব নয়। আমরা ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি দেখছি, সেই পরিস্থিতিতেও আমরা যেটা সবচাইতে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মানুষ এই যে আমাদের লকডাউন পিরিয়ড চলছে এবং সেই পিরিয়ডের মধ্যে আমাদের কিন্তু এই দারিদ্রতাটা সবচাইতে বড় আমাদের অভিশাপ হিসাবে আমাদের ভারতবর্ষে দেখতে পাচ্ছি। আমাদের ভারতবর্ষের ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি আজকে অনাহারে মানুষ দিন যাপন করছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সরকারিভাবে এবং বিভিন্ন এনজিওর সাহায্যে কিন্তু সেই সমস্ত দারিদ্র মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার অর্থাৎ অন্ন জোগাড় করার ব্যবস্থা করছে। কিন্তু আমরা একই সঙ্গে এটাও জানি যে কোনো মানুষকে ওই কিছু দিয়ে তার দারিদ্রতা ঘোচানো সম্ভব নয়। তাহলে আমাদের ভারতবর্ষের দারিদ্রটা একটা বিরাট বড় সমস্যা। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের দারিদ্রতা একটা সমস্যা সৃষ্টি করে এবং আমরা দেখতে পাচ্ছি জাতি গঠনের ক্ষেত্রে কিন্তু দারিদ্রতা একটা বিরাট বড় সমস্যা হিসাবে দেখা দেয়। আমাদের ভারতবর্ষে যেটা ভারতে প্রায় 27 কোটি মানুষ বা মোট জনসংখ্যা 37% মানুষ, এটা 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী বলছি, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, যেটাকে আমরা বিপিএল বলি। এবং বেসরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা আরও অনেক বেশি। এবং এদেরকে সমাজের মূল স্রোতে না ফিরিয়ে এনে ভারতবর্ষে জাতি গঠন করা খুব সহজ কার্য নয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি জাতি গঠনের ক্ষেত্রে দারিদ্রতা একটা বিরাট বড় সমস্যা এবং যেটা আমরা লকডাউন পিরিয়ডে খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের এই করোনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমাদের কিন্তু দারিদ্রতা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি দারিদ্র শ্রেণীর মানুষরা কিন্তু অনেক পিছিয়ে থাকছে। তারা করোনার চাইতেও তারা অনাহারে বেশি পরিমাণে সমস্যার মধ্যে পড়ছে। এবং তাহলে আমরা বুঝতে পারছি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রের ক্ষেত্রে দারিদ্রতা কিন্তু বিরাট বড় অভিশাপ। এবং আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে নিয়ে আলোচনা করব, এটাও কিন্তু ভারতবর্ষের একটা বিরাট বড় একটা সমস্যা, সেটা হচ্ছে নিরক্ষরতা। আমাদের এই যে এডুকেশন সিস্টেম, যেটা আমাদের অশিক্ষা এবং অজ্ঞতা জাতি গঠনের এই যে ব্যবস্থা, সেটাকে আমাদেরকেই দুর্বল করে দিচ্ছে। জাতি গঠনের সাফল্যের অন্যতম মানদণ্ড হিসাবে শিক্ষা ও সাক্ষরতার কথা বলা হয়। আমরা গণতন্ত্রের ক্ষেত্রে একইভাবে বলেছিলাম যে গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে হলে আমাদের যেটা সবচেয়ে প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষিত জনগণ। এবং ভারতবর্ষের কিন্তু আমাদের এটা একটা বিরাট বড় সমস্যা। আমাদের ভারতবর্ষে কিন্তু শিক্ষিত জনগণের আমাদের কিন্তু একটা অভাব রয়েছে এবং এটা কিন্তু আমাদের জাতি গঠনের ক্ষেত্রে একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন করে। নিরক্ষরতার জন্য শাসক ও শাসিতর মধ্যে যে সংযোগের পথ, সেটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ভারতে আমরা এই একটা বিরাট বড় প্রবলেম দেখতে পাই অশিক্ষার জন্যে। এটা একটা সমস্যার সৃষ্টি করছে। মানুষের যে নিজস্ব যে অধিকার, সে অধিকারটা সে বুঝে নিতে পারছে না এবং এই অধিকার বুঝে নিতে না পারার জন্যে তারা আমরা মূলত পরবর্তী সময় আমরা দেখব যে দুর্নীতি, জাতীয় জীবনে যে দুর্নীতি বা করাপশন যে আমরা দেখব, সেটা আমরা সৃষ্টি করছে। এছাড়াও আরেকটা বিষয়, এছাড়া আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে পূর্ববর্তী যে আমরা পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম, দারিদ্রতার জন্যই কিন্তু মানুষ শিক্ষাক্ষেত্রে প্রবেশ করতে পারছে না এবং সেই জন্যই কিন্তু মানুষ নিরক্ষর অবস্থায় থেকে যাচ্ছে। এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য ভারত সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা সংবিধান প্রণয়নকালে দেখেছিলাম যে 4th অধ্যায় যেটা আমাদের নির্দেশমূলক নীতিসমূহ, সেখানে শিক্ষার অধিকারটাকে অবৈতনিক কথা বলা হয়েছিল এবং যেটা আমরা পরবর্তী সময় 2009 সালে আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট আসছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে শিক্ষার অধিকারটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটা 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমরা তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনবিস্ফোরণ। এই জনবিস্ফোরণ যে সমস্ত তোমরা সবাই জিওগ্রাফি পড়েছো এবং জিওগ্রাফিতে তোমরা এই জনবিস্ফোরণ সম্পর্কে খুব বিস্তারিতভাবে পড়েছো এবং জনবিস্ফোরণটা কিন্তু আমাদের একটা জাতি গঠনের ক্ষেত্রে বড় বাধা হিসাবে প্রতিপন্ন হয়। এই যে প্রতিদিন আমাদের অসংখ্য শিশু আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করছে এবং আমাদের এই যে বিশাল জনসংখ্যা পৃথিবীর একটি, এবং এই জন্য আমাদের যে সমস্ত প্রবলেমের মধ্যে আমরা পড়ছি সেটা হচ্ছে শিক্ষা বিস্তার, নগরায়ন, শিল্পায়ন প্রভৃতির মাধ্যমে জন্মহার ও জনসংখ্যা হ্রাস পেয়েছে। ভারতীয় জন্মহার নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনার উদ্দেশ্যে সরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, কিন্তু আমরা আশাস্বরূপ ফল পাইনি এবং এই জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার জন্য সরকারকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই জন্যে কিন্তু
ভারতবর্ষের জাতি গঠন প্রক্রিয়া সেরকমভাবে সফলতা লাভ করতে পারছে না। যেরকম আমরা বলতে পারি শ্রীমতী ইন্দিরা গান্ধী সরকার জাতীয় অর্থনীতি সমৃদ্ধির স্বার্থে ক্রমবর্ধমান জন্মহারকে নিয়ন্ত্রণে আনার জন্য বাধ্যতামূলক নসবন্দি পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োগ করেন। অর্থাৎ আমাদের পরিবার পরিকল্পনা সম্পর্কে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং যাতে সঠিক হারে আমাদের জনসংখ্যা থাকে এবং যার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের উন্নয়নটা ঠিকভাবে এগিয়ে যায়। এই জনসংখ্যাটাকে যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে না আনতে পারি তাহলে কিন্তু ভারতবর্ষের উন্নয়ন এবং সর্বোপরি ভারতবর্ষের জাতি গঠন প্রক্রিয়া আমরা অন্যান্য পশ্চিমী দেশের সঙ্গে কিন্তু কখনোই তুলনায় আনতে পারবো না। আমরা চতুর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টের কথা আমি একটু আগেই বলেছিলাম, জাতীয় জীবনে জনজীবনের দুর্নীতি। এই দুর্নীতি ভারতবর্ষের একটা বিরাট বড় সমস্যা এবং সর্বোপরি আমাদের পৃথিবীর তৃতীয় বিশ্ব রাষ্ট্রের একটা সবচাইতে বড় যদি সমস্যা কিছু থেকে থাকে সেটা হচ্ছে দুর্নীতি, এবং এটি সমভাবে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ওটা প্রযোজ্য। আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গায় একদম আমরা যদি বলি, আমাদের যদি ভারতবর্ষটাকে মানুষের শরীরের সঙ্গে তুলনা করি তাহলে আমরা বলবো ব্লাডে মিশে গেছে, আমাদের এই রক্তে মিশে গেছে আমাদের দুর্নীতিকে বাদ দিয়ে কিছু হচ্ছে না। এবং এই দুর্নীতির জন্যে আমাদের প্রশাসন যন্ত্রটা পঙ্গু হয়ে পড়েছে, আমাদের যে কাজটা হওয়ার কথা সেই কাজটা হচ্ছে না। সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঘুষের কারসাজি, আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গার দুর্নীতি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিমাণে উন্নয়ন ঘটার কথা সেই পরিমাণে উন্নয়ন হচ্ছে না, এবং উন্নয়ন না হওয়ার জন্য আমাদের কিন্তু আমরা দিনকে দিন পিছিয়ে পড়ছি। একটা সময় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন, ভারতবর্ষের সরকার যে 100 টাকা সাধারণ জনগণের জন্য দিচ্ছে সেই 100 টাকার মাত্র 14 টাকা জনগণের হাতে এসে পৌঁছায়, এবং এই সিস্টেম যেটা আমাদের রয়েছে সেই সিস্টেমের হাতে বাদবাকি 86 টাকা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে, এবং আমরা বর্তমান সময়তেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, আমরা এখন সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এবং সেখানে আমাদের খুব সহজে আমাদের হাতের নাগালে অনেক রকম দুর্নীতি চলে আসছে। এবং আমরা যদি বর্তমান সময়ের কথা বলি সেক্ষেত্রেও বলবো যে এই যে একটা মহামারীর সময়, বিশ্ব মহামারী, যেখানে প্রত্যেকটা মানুষ এখানে প্রত্যক্ষভাবে এই সমস্যার সম্মুখীন হয়েছে, এবং সেই সময়তে যদি আমরা ভারতবর্ষে আমরা যে ডিলার ব্যবস্থা দেখতে পাচ্ছি যেখানে আমাদের রেশনের দোকানে কিন্তু বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে, তাহলে আমাদের এই যে দুর্নীতি কিন্তু আমাদের জনজীবনের একটা বিরাট বড় অভিশাপ। এই দুর্নীতির জন্য কিন্তু ভারতবর্ষ কিন্তু জাতি গঠন করতে সক্ষম হচ্ছে না। এছাড়া আমরা আরেকটা পয়েন্টের কথা বলবো, সেই একই রকম পয়েন্ট, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবক্ষয়। অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ রয়েছে তারাও তাদের প্রতিষ্ঠান সমূহের অবক্ষয় ঘটছে। যেমন কেন্দ্র রাজ্যগুলিতে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং এই ধরনের শাসন ব্যবস্থা সাফল্যের শর্তের মধ্যে হচ্ছে একটা বড় শর্ত হচ্ছে শিক্ষা। এবং সেক্ষেত্রে আমরা আর একটা জিনিস, যেটা শিক্ষা বলতে এখানে গণতান্ত্রিক চেতনা এবং গণতান্ত্রিক দৃষ্টিসম্পন্ন নাগরিকদের কথা বলা হচ্ছে। কিন্তু সংসদে গণতন্ত্র হবে জনমতের অনুগামী শাসন, ন্যায়, সাম্য, স্বাধীনতা প্রভৃতি থাকবে। কিন্তু আমাদের ভারতবর্ষের এই যে তিনটি আমরা দণ্ড আছে বা স্তম্ভ আছে যার উপর শাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আমাদের কিন্তু এই যে আমাদের আইন বিভাগ থেকে আমরা দেখি শাসন বিভাগ তৈরি হচ্ছে, এবং আইন বিভাগের যে সদস্যরা আসছে তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম দুর্নীতির শরণাপন্ন হতে দেখতে পাই। আমরা যে বিষয়টা নিয়ে এখন পড়াশোনা করছি সেটাতে তোমরা সেখানে দেখবা যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন তোমাদেরকে পড়তে হবে। সেখানে তোমরা দেখতে পাবা যে রাজনীতিতে কীভাবে ভোট কেনা বেচার কাজটা হচ্ছে, কীভাবে ক্ষমতা, কীভাবে টাকা পয়সা প্রয়োগ করে প্রার্থীরা জয়লাভ করছে। এবং আমাদের এর ফলে আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে শাসন ব্যবস্থা, একদিকে আইন বিভাগ, এবং একই সঙ্গে আমাদের যদিও বিচার বিভাগটা এখনও কিছুটা মুক্ত রয়েছে, কিন্তু বিচার বিভাগের মধ্যেও আমরা এরকমভাবে চলতে থাকলে বিচার বিভাগও হয়তো অবক্ষয় ঘটবে। অর্থাৎ গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থার অবক্ষয় ঘটছে, এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা অবক্ষয়ের জন্য আমরা একাধিক বিষয়কে আমরা দায়ী করব। একদিকে আমরা সচেতনতাকে দায়ী করব, অর্থাৎ শিক্ষিত মানুষের অভাবের জন্য আমরা দায়ী করব, আমরা দ্বিতীয় আমলাতন্ত্র ব্যবস্থাটাকে দায়ী করব, ইত্যাদির ফলে আমাদের কিন্তু জাতি গঠন প্রক্রিয়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ধীর গতি। অর্থাৎ যে গতিতে অর্থনীতির উন্নয়ন ঘটার কথা ভারতবর্ষের অর্থনীতির উন্নয়ন কিন্তু সেই গতিতে ঘটছে না। আমরা যদি দেখি 1949 সালে চীন স্বাধীনতা পাচ্ছে, অর্থাৎ পুনর্গঠন হচ্ছে, কিন্তু সেই
চীন মাও জেদুংয়ের আন্ডারে অনেক দিন 1970 পর্যন্ত থাকছে, যে তার পরবর্তী সময় সে এমন নীতি অবলম্বন করছে যার পরিপ্রেক্ষিতে সে আজকে বিশ্বের একটা বিরাট বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু ভারতবর্ষ সেই পরিমাণে আত্মবিকাশ করতে পারেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নে যে গতিটা থাকার কথা, ভারতবর্ষের অর্থনৈতিক গতি সেই পরিমাণে হচ্ছে না। আমরা এখানে কিছু একটা উদাহরণ দিতে পারি যে শ্লীত গতির এই অর্থনীতির উন্নয়নকে রামকৃষ্ণ উন্নয়নের হিন্দু গতি বলে বিতর্কিত মন্তব্য করেছেন। উন্নয়নের এই গতির গড় হার হল 3.5%। তৃতীয় বিশ্বে যে সমস্ত দেশ ভারত থেকে খারাপ অবস্থায় অবস্থিত সেই সমস্ত দেশেও অর্থনৈতিক উন্নয়নের হার ও গতি অধিক। তাহলে আমরা বুঝতে পারছি ভারতবর্ষের যে গতিতে অর্থনৈতিক উন্নয়ন হওয়ার কথা, কিন্তু ভারতবর্ষে এখনও সেই গতি পেতে সক্ষম হয়নি, এবং এই জন্যে আমরা পিছিয়ে পড়ছি। এরপর আমরা যে বিষয়টিকে আলোচনা করব সেটা হচ্ছে অসম উন্নয়ন। আমাদের ভারতবর্ষ যেহেতু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারতবর্ষে রয়েছে, এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকার জন্য আমরা দুটো সরকারের অস্তিত্ব দেখতে পাই, একদিকে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে রাজ্য সরকার। তো এই যে আমাদের যে সমস্ত রাজ্য সরকারগুলি রয়েছে তাদের সকলের উন্নয়ন কিন্তু সমান নয়। ভারতের জাতি গঠনের পথে এটি একটু বিরাট বড় বাধা। এই যে বন্টন ব্যবস্থা আমাদের যে রয়েছে সেটা ত্রুটি রয়েছে, এবং স্বাধীনতা লাভের পরে ভারতের যতটুকু অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে তার সুফল সকলের কাছে সঠিকভাবে বা সমভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ভারতের সকল অঞ্চলের বা সকল শ্রেণীর মানুষের সুষম উন্নয়ন সম্ভব হয়নি, এবং এই যে সুষম উন্নয়ন সম্ভব না হওয়ার জন্য বিহার, উড়িষ্যার মতন প্রভৃতি রাজ্যগুলি পশ্চাৎপদ অবস্থায় রয়ে গেছে। এই যে বন্টন ব্যবস্থার যে দুর্বলতা, তার ফলে মুষ্টিমেয় ব্যক্তি ও গোষ্ঠীর হাতে সম্পদ কেন্দ্রীভূত ঘটেছে। ভারতের শিল্পপতি ও পুঁজিপতিদের ক্ষেত্রে সম্পদের কেন্দ্রীভবনের প্রবণতা পরিলক্ষিত হয়েছে, এবং একদিকে দেখা যাচ্ছে কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ চলে আসছে এবং বেশিরভাগ মানুষের হাতে সম্পদ থাকছে না। এটাও কিন্তু আমাদের জাতি গঠনের ক্ষেত্রে একটি বিরাট বড় সমস্যা হিসাবে সম্মুখীন হয়েছে। এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধর্মীয় সহায়তা পাওয়া যায়নি, বা ধর্মের সহায়তা পাওয়া যায়নি। আমার পয়েন্টটা ভুল লিখেছি, ধর্মের সহায়তা পাওয়া যায়নি। অর্থাৎ যে পরিমাণে ধর্মে আমরা যদি ধর্মের কাজ যেটা হওয়া উচিত ছিল জাতি গঠনের ক্ষেত্রে ইতিবাচক যে ভূমিকা হওয়া কথা ছিল, সেটা কিন্তু উল্টো আমরা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। বরং ধর্মীয় সাম্প্রদায়িকজনিত সমস্যা জাতি গঠনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমাদের ভারতবর্ষের যদিও সাংবিধানিকভাবে আমাদের আদর্শে বিশ্বাসী ধর্মনিরপেক্ষতা, কিন্তু আমাদের বাস্তবিক ক্ষেত্রে আমরা যেটা রাজনৈতিক দলের দেখেছি, রাজনৈতিক দল যখন ভোট চাইতে যাচ্ছে বা ভোটের রাজনীতিতে যখন তারা অংশগ্রহণ করছে নির্বাচনী ব্যবস্থার সময়, তখন তারা কিন্তু ধর্মের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থাতে জয়লাভ করতে চাইছে, এবং ধর্ম কিন্তু বিভিন্ন সময় সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে, এবং তার ফলে কিন্তু আমাদের জাতি গঠনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিচ্ছিন্নতাবাদের সৃষ্টি হচ্ছে, বিচ্ছিন্ন শক্তির সৃষ্টি হচ্ছে, এবং সেখান থেকে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়ার সত্ত্বেও কিন্তু ধর্মনিরপেক্ষতার যে ইতিবাচক ভূমিকা পালন করতে পারতো সেটা কিন্তু পারছে না। আমরা এই ক্ষেত্রে আমরা এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে পয়েন্টটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনীতির দুষ্ক্রিয়তা, রাজনৈতিক দুষ্ক্রিয়তা। আমরা রাজনৈতিক ক্ষেত্রে হিংসা, উগ্রপন্থী কার্যকলাপ ভারতের জাতি গঠনের পথে অন্যতম প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে। জাতি গঠনের ক্ষেত্রে অন্যতম পূর্বশর্ত ছিল রাজনৈতিক স্থায়িত্বের কথা বলা হয়। সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে অশান্তি, অস্থিরতা, প্রগতি পরিপন্থী। আমরা এটা ভারতবর্ষের ক্ষেত্রে বলে না, কোনো রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না যে অস্থির যদি পরিস্থিতি হয় সে রাষ্ট্রের উন্নয়ন হবে বা জাতি গঠন সম্ভব হবে। জাতি গঠন তখনই হবে যখন পরিস্থিতি শান্ত হবে এবং যখন পরিস্থিতির মধ্যে কোনো রকম হিংসা থাকবে না, তখনই সেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। কিন্তু ভারতবর্ষের আমরা যেটা সমস্যা দেখতে পেয়েছি বিভিন্ন সময়, সেটা হচ্ছে এই সমস্ত প্রবলেম, সেটা হচ্ছে হিংসা, উগ্রপন্থী আক্রমণ, এই সমস্ত জন্যে কিন্তু আমরা ভারতবর্ষে জাতি গঠন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ, আসাম, ত্রিপুরা, পাঞ্জাব প্রভৃতি অঙ্গরাজ্যে যেমন নকশাল, মাওবাদী, খালিস্তানপন্থী, LTTE প্রভৃতি উগ্রপন্থীদের জঙ্গি কার্যকলাপ ভারতের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে, এবং আমাদের দুজন প্রধানমন্ত্রীকে এই উগ্রপন্থীদের হাতে প্রাণ দিতে হয়েছে।
এবং এই সমস্ত সমস্যার জন্য আমাদের ভারতবর্ষের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন বিঘ্নিত হচ্ছে, সর্বোপরি রাজনৈতিক ব্যবস্থায় অবনতি ঘটছে। এবং এই সমস্ত সমস্যার জন্যে কিন্তু আমাদের এই রাজনৈতিক এই দুষ্ক্রিয়তার জন্যে কিন্তু আমাদের জাতি গঠন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে, সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং তারপরের পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমলাতান্ত্রিক ত্রুটিবিচিত্র। আমলাতন্ত্র ব্যবস্থা যেটা কার্ল মার্কস কখনোই মেনে নিতে চাননি, যে আমলাতান্ত্রিক ব্যবস্থা মানেই সেটা খারাপ হবে, যেটা আমরা ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। এটা একটা বিরাট বড় সমস্যা ভারতবর্ষে। আমরা যেটা আমলাতন্ত্র একটু অপরিহার্য, যেহেতু এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, তাহলে সেখানে আমরা জানি আমলা থাকবেই। তার কারণ দেশের যে অখণ্ডতা রক্ষা করে এবং দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনাগুলিকে কার্যকর করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করে থাকে, অবশ্যই গ্রহণ করে। তার কারণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের যারা নেতৃত্ব তাদের কিন্তু এই বিষয়ে কোনো জ্ঞান থাকে না, সেই জন্য আমলারাই সাহায্য করে থাকে বিভিন্ন সচিবের মাধ্যমে। কিন্তু এই যে আমলা যারা রয়েছে তারা যেহেতু এটা পার্মানেন্ট পোস্টে কাজ করে, তাদের মধ্যে একটা নেতিবাচক মনোভাবাপন্ন চলে আসে। এবং নেতিবাচক মনোভাবাপন্ন আসার জন্যে তারা দীর্ঘ সূত্রতা, অর্থাৎ একটা কাজকে তারা অনেক দিন থেকে তারা এগিয়ে চালিয়ে নিয়ে যেতে চায়, যেটাকে আমরা লাল ফিতার বাঁধন বলি। একটা কাজ অনেক দিন বৃদ্ধি করে দেয়। উদ্যোগহীনতা, তাদের মধ্যে কোনো উদ্যম নেই। তারা আমাদেরকে আসতে হয় আসছি, করতে হয় করছি, এরকম একটা ব্যাপার। এবং যেহেতু নিজের স্বার্থ না থাকার জন্য তারা স্বার্থপরতার জায়গায় চলে আসে। এবং একই সঙ্গে তারা আমলারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু করাপশন বা ভ্রষ্টাচারের সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং যার পরিপ্রেক্ষিতে তারা জাতি গঠন প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করছে। এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলির দায়িত্বহীন ভূমিকা। আমরা রাজনৈতিক দল সম্পর্কে যখন তোমরা ওই টপিকটা আশা করি পড়েছো বা পড়বা, তখন দেখবা রাজনৈতিক দলের কিন্তু বিরাট বড় একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে জনগণকে রাজনীতি সম্পর্কে সচেতন করে তোলা। কিন্তু সেই রাজনৈতিক দল যদি এই ভূমিকা যদি সে গ্রহণ করতে না চায়, তাহলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবে। আমরা সেটা ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ভারতবর্ষে যে দলগুলি রয়েছে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা প্রাককালে দলীয় সাফল্যের স্বার্থে ন্যায় অন্যায় নির্বিশেষে, আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু সেটা হওয়ার সত্ত্বেও আমরা যেটা দেখতে পাচ্ছি ধর্মকে আশ্রয় করে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। অর্থাৎ তাদের যে দায়িত্ব জনগণকে সচেতন করা, জনগণের সেবা করা, কিন্তু সেখানে তারা স্বার্থন্বেষী হয়ে পড়ছে, এবং স্বার্থন্বেষী হয়ে যাওয়ার জন্য তারা নিজের স্বার্থ দেখছে, এবং তার ফলে জনগণকে এবং সর্বোপরি জাতি গঠন প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করছে। এতক্ষণ আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এবার আমরা শেষ অংশে চলে এসেছি, সেটা নিয়ে একটু আমরা পরিশেষে আলোচনা করি। আমরা ভারতবর্ষের যে অসংখ্য মানুষ এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করে, এবং ভারতবর্ষে যে অর্থনৈতিক ব্যাপক বেকারত্ব, অবৈধ টাকা, সমান্তরাল অর্থনৈতিক, বৈদেশিক ঋণাভাব, উন্নয়নের হতাশাজনক হার প্রভৃতির চাপে হীনবল, এবং এই ভারতের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে লাগাম ছাড়া দুর্নীতি, মুদ্রাস্ফীতি, কালোবাজারি প্রভৃতি সমস্যার সম্মুখীন আমরা হয়ে পড়েছি, এবং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং এর জন্য আমাদের সবচাইতে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় এমন একজন নেতৃত্ব আসা দরকার যে নেতৃত্ব এই বিষয়টাকে শক্ত হাতে ধরতে পারবে, এবং তার মাধ্যমে সে এই সমস্ত যে সংস্থার কথাগুলি আমি বললাম, যেরকম অবৈধ টাকা, কালোবাজারি, বেকারত্ব, এই সমস্ত সমস্যাগুলির সমাধান করবে, এবং তার মধ্যে দিয়েই তারা অর্থনীতিকে উন্নয়নের স্তরে নিয়ে যাবে, এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জাতি গঠন প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করবে। এই বিষয়ে নরম্যান ডি ফার্মার তার দ্য ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম শীর্ষক গ্রন্থে বলেছেন, সাম্প্রতিককালে ভারতের বহু ও বিভিন্ন সমস্যায় জর্জরিত। বাস্তবিক, প্রাতিষ্ঠানিক, মনস্তাত্ত্বিক প্রভৃতি বিভিন্ন দিক থেকে এই সমস্ত সমস্যার সংকটের মোকাবেলা করা দরকার, কিন্তু কাজটি মোটেও সহজসাধ্য নয়। যাই হোক, আমরা তাহলে বিভিন্ন ব্যক্তি আলোচনা করছেন বিষয়টাকে নিয়ে, এবং সকলেই চাইছেন এই আমরা সমস্যা থেকে বেরিয়ে আসব, এবং বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ খুব সুন্দর মুখে হাসি নিয়ে জাতির গঠন প্রক্রিয়ায় সামিল হবে এবং সফলতার সঙ্গে এগিয়ে যাবে। আমি এই বলে আজকে আমার ক্লাস সম্পন্ন করছি। তোমরা এটা সম্পর্কে আমি যে সমস্ত পয়েন্টগুলো দিয়েছি তার পরিপ্রেক্ষিতে একটা নোট তৈরি করে নেবা। এই নোটটা তোমরা পেয়ে যাবে অনাদি কুমার মহাপাত্রের স্যারের বইটাতে। টপিকের নামটা আমি বলে দিচ্ছি, ভারতের জাতীয় গঠন প্রক্রিয়া,
ঠিক আছে, এটাতে পেয়ে যাবা। যদি কারো কাছে বইটা না থাকে তাহলে সে আমাকে বলতে পারে, আমি তাদেরকে বইয়ের ছবি পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।